নমস্কার বন্ধুরা, জিনিয়াস ক্যাম্পাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। আজকের ভিডিওতে আমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আলোচনা করব। এই প্রকল্পের ফর্ম তোমাদের অনেকেরই বাতিল হয়ে যাচ্ছে এবং অনেকের ক্ষেত্রে এমন হচ্ছে যে তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য হয়তো 1 বছর কিংবা 6 মাস আগে আবেদন করেছিলে এবং ফর্মটা হয়তো অ্যাপ্রুভ হয়েছে কিন্তু টাকা ঢুকছে না, বা কয়েকজনের হয়তো ওই ব্যাংকের যে অ্যাকাউন্ট সেইটি ভেরিফাই হয়নি। এই ধরনের অনেকের সমস্যার সম্মুখীন হচ্ছে। এই সকল বিষয়গুলো আজকের এই ভিডিওতে আলোচনা করব। তোমরা কীভাবে সমাধান করবে, কি কি করলে তোমাদের টাকা ঢুকবে, সেই সকল বিষয়গুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিও। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট তুমি সকলের প্রথমে পেয়ে যাবে। দেখো, তোমাদের প্রথমেই বলি, এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি, এটি পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত হয়েছে। বর্তমানে যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য প্রত্যেক মাসে মহিলারা 1700 টাকা করে পাচ্ছে এবং যারা অন্যান্য মানে কাস্ট সার্টিফিকেট যাদের নেই তারা প্রত্যেক মাসে 1500 টাকা করে প্রত্যেক মাসে কিন্তু পাচ্ছে। এবারে বলি, তোমাদের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে আবেদনের ফর্ম, তোমরা অনেকেই ফর্ম ফিল আপ ভুল করছো, যার জন্য অনেকের ফর্ম বাতিল হয়ে যাচ্ছে। আবার অনেকের একটা ছোট্ট ভুলের জন্য টাকা ঢুকছে না। কি সেই ছোট্ট ভুল সেটা আগে তোমাদের বলি। দেখো, তোমাদের এই হচ্ছে ফর্মটা ফিল আপের যে আসল প্রসেস সেটা আগে তোমাদের দেখিয়ে দিই, তোমরা অটোমেটিক বুঝতে পেরে যাবে। আমি একটা ডেমো ফর্ম নিই, তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। আমি একটা ডেমো ফর্ম নিয়ে নিয়েছি। দেখো, ফর্মটার মূলত কিন্তু 4টে অংশ রয়েছে। এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয় এবং এটি হচ্ছে চতুর্থ অংশ। প্রথম যে অংশটা, এখানে তোমাকে তো অবশ্যই ছবিটা মারতে হচ্ছে। এখানে তুমি তোমার আধার কার্ড নম্বর লিখছো, এখানে তোমার যে আবেদনকারী সেই আবেদনকারীর নাম লিখতে হচ্ছে এবং তার যে সারনেম সেটি কিন্তু এখানে লিখতে হচ্ছে এবং প্রত্যেকটা কিন্তু তোমরা ক্যাপিটাল লেটারে ফিল আপ করবে। এবারে এখানে রয়েছে মোবাইল নম্বর, এই মোবাইল নম্বরের জায়গায় মোবাইল নম্বর লিখবে। তারপরে যে জন্ম তারিখ, সেই জন্ম তারিখটা এখানে লিখে দিচ্ছ এবং 1/1/2026 অনুসারে যে বয়সটা রয়েছে সেই বয়সটা এখানে ক্যালকুলেট করে আমি লিখে দিলাম। পরবর্তী পেজে দেখো, এখানে যে আবেদনকারী তার বাবার নাম লিখবে। যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম দেবে, এখানে পদবি দেবে। ঠিক মায়ের নামের ক্ষেত্রেও একইভাবে আমি যেমনটা লিখেছি, নাম, মিডিল নেম, তারপরে হচ্ছে সারনেম, স্বামীর নামটাও। তারপরে হচ্ছে যদি তুমি কোনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে অর্থাৎ এসসি এসটি, সেক্ষেত্রে তুমি সেটা টিক দেবে। যেমন এখানে যে আবেদনকারী রয়েছে সে এসসি, তাই এসসিতে টিক দিয়েছি এবং তার কাস্ট সার্টিফিকেট নম্বরটা লিখে দিয়েছি। তারপরে হচ্ছে জেলার জায়গায় আমি জেলা লিখে দিয়েছি। থানা লিখে দেবে। ব্লক বা মিউনিসিপ্যালিটি সেটা এখানে লিখবে। গ্রাম পঞ্চায়েত, অনেকেরই গ্রাম পঞ্চায়েত নিয়ে সমস্যা হচ্ছে। গ্রাম পঞ্চায়েতের জায়গায় কী লিখবে, তোমার গ্রাম পঞ্চায়েতে যদি নাম থেকে থাকে তাহলে নাম লেখো, না হলে গ্রাম পঞ্চায়েতটা কোথায় রয়েছে সেই জায়গাটার নাম এখানে লিখে দাও। আমাদের যেহেতু চাম্পাহাটিতে রয়েছে তাই চাম্পাহাটি লিখে দিয়েছি। ভিলেজ লিখে দিয়েছি। বাড়ির নম্বর থাকলে দিতে পারো, না থাকলে না দেওয়ার দরকার নেই। তারপর রয়েছে পোস্ট অফিস দিয়ে দেবে, পিনকোড এখানে দিয়ে দেবে। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যাংকের যে ডিটেলস, সেটা এখানে পরিষ্কার ব্যাংকের যে নাম সেটা লিখবে, ব্রাঞ্চ নেম দেবে, অ্যাকাউন্ট নাম্বার দেবে এবং আইএফসি কোড দেবে। এগুলো যেন কোনো মতে ভুল না হয়। তাহলে প্রথম পেজটা বোঝা গিয়েছে। এবারে দেখো তুমি কোন কোন ডকুমেন্টগুলো এর সাথে দিচ্ছ। এখানে আমি সেটা টিক দিয়ে দিয়েছি। আমি যে ফটোগ্রাফ দিচ্ছি সেটা দিয়েছি, আধার কার্ড দিয়েছি সেটাও টিক দিয়ে দিয়েছি, কাস্ট সার্টিফিকেট দিয়েছি তাই কাস্ট সার্টিফিকেট এখানে টিক হবে। যদি কারো না থাকে তাহলে সে টিক দেবে না। ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স অথবা যে ক্যান্সেল চেক যে যেটা দেবে সে সেটাতে কিন্তু টিক দিয়ে দেবে। আমি যেহেতু ব্যাংকের বইয়ের প্রথম পাতার জেরক্স দিচ্ছি তাই এখানে টিক দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখানে তারিখ এবং এখানে হচ্ছে যে আবেদনকারী সে আবেদনকারীর স্বাক্ষর। এটা সাধারণত করতে হয় না, তাও আমি বলে দেবো যে এইখানে আপনি আপনার নাম লিখবেন এইখানে, অথবা বাংলায় লিখলে এখানে নাম লিখলে এখানে আপনার পিতার নাম অথবা স্বামীর নাম, ঠিক একইভাবে এইখানটাতেও যে কোনো একটা ফিল আপ করলেই হবে। এখানে পিতার নাম অথবা স্বামীর নাম, তারপরে হচ্ছে এখানে মোবাইল নম্বরটি দেবেন, তারপর হচ্ছে এখানে আধার কার্ড নম্বরটি দেবেন। এত পর্যন্ত সবাই করছে। তারপরে সমস্যাটা কি হচ্ছে, অনেকে এই পেজটা ফিল আপ করছে না, যার জন্য কিন্তু আধারের সাথে মানে যে কেওয়াইসি ব্যাপারটা সেটা হচ্ছে না, যার জন্য কিন্তু টাকা ঢুকছে না। তো এই পোর্শনটা কিন্তু অবশ্যই ফিল আপ করা উচিত। এখানে কি করতে হবে, প্রথমে মোবাইল নম্বরটি দেবে, তারপরে এখানে আবেদনকারীর নাম লিখবে, তারপরে এখানে হয়ে যাবে তার সিগনেচারটা। অনেকে কি করছে, শুধু এইখানটায় সই করে দিচ্ছে, এখানে করছে না, যার জন্য কিন্তু অনেকটা বাতিল হয়ে যাচ্ছে। তো এই ভুলগুলো কিন্তু প্রথমত করবে না। এটা হচ্ছে প্রথম যে ফর্ম ফিল আপটা করলে এটা। দ্বিতীয়ত, এবার তোমাদের মধ্যে এমন অনেকেই কমেন্ট করেছো যে দাদা আমি তো 1 বছর আগে বা 6 মাস আগে ফর্ম ফিল আপ করেছিলাম, সেখানে আমার টাকা ঢুকছে না কেন। দেখো, প্রথমে আমি তো বলবো তোমার যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস সেটাকে চেক করো। যে কোনো সাইবার ক্যাফে বা মোবাইল দিয়েও চেক করা যায়। প্রথমে গুগলে যাবে, গিয়ে লিখবে লক্ষ্মীর ভাণ্ডার ট্র্যাক স্ট্যাটাস, লেখার পরেই দেখবে লিঙ্ক আসবে। লিঙ্কে মারার পরে আধার কার্ড, মোবাইল নম্বর বা স্বাস্থ্যসাথী কার্ড নম্বর বা আইডি নম্বর দিয়ে তুমি তোমার স্ট্যাটাসটা চেক করতে পারবে। স্ট্যাটাসে গিয়ে যে সমস্যাটা দেখতে হচ্ছে বা যেটা আমাকে অনেকেই বলছো যে দাদা ওখানে আমার ব্যাংকের যে ডিটেলস সেটি ভেরিফাই হয়নি, তাহলে আমি কি করব। সেখানে মূলত 3টে পদ্ধতি রয়েছে।
প্রথম জিনিস কি, অনেকে কি আছে যে কেওয়াইসি করা নেই, তো কেওয়াইসিটা তোমাকে করতে হবে। কেওয়াইসি করার পরে তুমি 2-3 দিন অপেক্ষা করো, দেখবে অটোমেটিক সলভ হয়ে যাবে। আমি এখানে একজনের দেখাচ্ছি তথ্য। এই যে বোনটি রয়েছে, এই বোনটিরও ঠিক একই জিনিস, টাকা ঢুকছিল না, এনার ভেরিফিকেশান হয়নি। আমি এনাকে কেওয়াইসি করাতে বললাম, ইনি কেওয়াইসি করিয়েছে, 2-3 দিন পরে কিন্তু টাকাটা কিন্তু ঢোকা শুরু হয়েছে। এবারে দেখো অনেকে রয়েছে যারা বায়োমেট্রিক করনি বা আধার কার্ডের সাথে ব্যাংকে সংযোগ করনি, তাদের করে নিলেও এই জিনিসটা কিন্তু সলভ হয়ে যাবে। আর একটা কি হচ্ছে, অনেকে হয়তো যে ব্যাংকের সাথে কেওয়াইসি করানোর পরেও হয়তো ভেরিফিকেশানটা হচ্ছে না, তখন তোমাদের কি করতে হবে, তখন তোমাদের করতে হবে কি, ব্যাংকের সাথে একটু লেনদেন করলে সমস্যাটা সলভ হয়ে যায়। যদি তারপরেও না হয়, তোমাকে তোমার যে এসএমএস বা এই যে স্ট্যাটাসটা, এই স্ট্যাটাসের একটা স্ক্রিনশট তোলার পরে তোমার এই ব্যাংকের বই, আধার কার্ড এবং তোমার যে যে স্লিপটা তোমাকে ফেরত দিয়েছিল এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা দেওয়ার সময়, সেই স্লিপ, এই 3টে জিনিস নিয়ে কিন্তু তোমাকে তোমার যে বিডিও রয়েছে সেই বিডিও অফিসে চলে যাবে। সেখানে গিয়ে দেখবে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে একটা আলাদা সেক্টর রয়েছে, সেখানে গিয়ে বলবে, ওরা কিন্তু সেখান থেকে তোমাকে সলভ করে দেবে। আমি এখানে যে যার ডকুমেন্ট দেখাচ্ছি, এই মহিলারও কিন্তু ওই কেওয়াইসি করানোর পর কিন্তু তার কোনোভাবে ভেরিফিকেশান হচ্ছিল না, কিন্তু এই বিডিওতে যায়, গিয়ে আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংকের বই এবং এই যে এসএমএসটা, সেই এসএমএসটা তাদেরকে দেখায়, তারা কিন্তু এটাকে সলভ করে দিয়েছে। এখন কিন্তু বর্তমানে এটা সলভ হয়ে গিয়েছে। তাহলে আশা করি এই জিনিসগুলো বোঝা গিয়েছে। এবারে বলি, অনেকের ফর্মটা আরও একটা কারণে বাতিল হচ্ছে, সেটা হচ্ছে এই লক্ষ্মী ভাণ্ডারের ফর্মের সাথে সাথে অনেকে যুবসাথী ফর্ম ফিল আপ করে দিচ্ছে, অথবা ক্ষেত মজুরের ফর্মটাও কিন্তু ফিল আপ করছে, যার জন্য কিন্তু তোমাদের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে বা ফর্মটা বাতিল হয়ে যাচ্ছে। আমি সেক্ষেত্রে বলি, যদি কেউ যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করে থাকে, তাহলে কিন্তু সে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করতে পারবে না। দ্বিতীয়, অনেকে হয়তো 1 বছর আগে করেছো, টাকা ঢুকছে না বলে আবার করতে যাচ্ছ, এটাও করার কোনো রকম দরকার নেই। তুমি তোমার সমস্যাটাকে আগে বোঝো, ট্র্যাক স্ট্যাটাসটা চেক করো, যদি সমস্যাটা বুঝতে পারো, ওটাকে সমাধান করলেই তোমার টাকা ঢুকবে। বারবার আবেদন করলে কিন্তু কোনো রকম সমাধান হবে না, ঠিক আছে? আরও কিছু কিছু লোক রয়েছে, তারা কি করছে, এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তো টাকা পাচ্ছে, তার সাথে সাথে বাড়ির সবাই মিলে ক্ষেত মজুরি আবেদন করে দিচ্ছে। সেক্ষেত্রেও কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে। ক্ষেত মজুর প্রকল্পে কিন্তু পরিবার কেন্দ্রিক, সেখানে একজন মাত্র, মানে পরিবারের একজন ব্যক্তি কিন্তু আবেদন করতে পারবে। যদি যে আবেদনকারী বাড়ি থেকে কেউ আবেদন করেনি, শুধুমাত্র ওই মহিলাটাই আবেদন করেছে, তাহলে কিন্তু সে লক্ষ্মীর ভাণ্ডারও পাবে প্লাস ক্ষেত মজুরও পাবে। ঠিক আছে, আশা করি এই সকল বিষয়গুলো বোঝা গিয়েছে। এরপরেও যদি কোনো রকম সমস্যা হয় বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে, তার ভিত্তিতে আমি যথাসাধ্য চেষ্টা করব সমাধান করার, নাহলে আমি ভিডিও করে তোমাদের সেটিকে সমাধান করে দেবো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং মোটিভেটেড থেকো।